শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। আজ 31 অক্টোবর নয়, আর না তো আজ হ্যালোইন উৎসব, তবুও ক্লাবের ডেকোরেশন আর আশেপাশের মানুষগুলোর সাজসজ্জা দেখে মনে হচ্ছে রাত 12টার পরে ভূতেদের আমন্ত্রণ করার জন্য পুরোপুরি তৈরি তারা। এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুরই পরোয়া না করে অদ্ভুত সাজে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কেউ কেউ মদ্যপ হয়ে ঠোঁটের মাঝে গাঢ় সবুজ লিপস্টিকের আস্তর লাগিয়ে অদ্ভুত পোশাক পরে হেলে দুলে অন্যকে চুমু খাচ্ছে, তো কেউ কাউচে গা ছড়িয়ে বসে আরামসে নিজের শরীরে নিজেই ড্রাগস পুশ করে যাচ্ছে। পুরো হল রুমটা ভরে আছে বিকৃত মস্তিষ্কের মানুষ দিয়ে। সেই অদ্ভুত মানুষগুলোকে বিনোদন দিতে বার কাউন্টারের সামনে নিজেদের উন্মুক্ত নির্মেদ কোমরের অসাধারণ বেলি ড্যান্স প্রদর্শন করায় ব্যস্ত একদল সুন্দরী রুশ তরুণী। তবে আজ এই বিকৃত মানুষগুলোর বিকৃত উৎসবের প্রধান আকর্ষণ হলো ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। মূলত ক্লাবে নতুন কোনো সুন্দরী ভার্জিন মেয়ে এলে প্রতিবারই বেশ ঘটা করে পার্টি আয়োজন করেন তিনি। তবে আজকের পার্টিটা একটু বেশি স্পেশাল, ওই জন্যই এমন হ্যালোইন থিমে সাজানো হয়েছে সবকিছু। কারণ ডিলটা হতে যাচ্ছে তার চরম শত্রু পাইথন লিডার এরিস ইউভানের সঙ্গে। এরিসের নিকট থেকে এই প্রথমবার উপঢৌকন হিসেবে কোনো মেয়ে আসছে। নিশ্চয়ই সে অতীব সাধারণ কোনো মেয়ে নয়। টমেটো প্রিন্সের কাছ থেকে শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দরী আর লাস্যময়ী। না জানি তার শরীরটা কত বেশি উপভোগ্য। সে কথা ভেবেই খুশির বারতে চকচক করে ওঠে ড্যানিয়েলের পৈশাচিক কুটিল চোখ দুটো। আপাতত আগমনী রমণীর আশঙ্কায় সুন্দরী কোনো রুশ কন্যাকে উপভোগ করাই শ্রেয়। তাই ড্যানিয়েল আর খালি মুখে শুষ্ক ঠোক গিলতে পারল না বসে বসে। রেড ওয়াইনের ঝাঁঝের সঙ্গে তাল মিলিয়ে মত্ত হলো নারীর নেশায়। জায়গাটা ছিল ক্লাবেরই একাংশ। সবাই জানে ড্যানিয়েল যখন তখন এখানে ফুর্তি করে, তাই সচরাচর ওইদিকে গিয়ে ওকে বিরক্ত করার স্পর্ধা দেখায় না কেউই। কিন্তু আজকে সকল নিয়মনীতি ভেঙে হুট করেই ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই এডওয়ার্ড ফ্রাঙ্কি আচমকা গিয়ে ঢুকে পড়ে তার কামরায়। ফ্রাঙ্কির এহেন আচমকা আগমনে বেশ রাগান্বিত হয়ে যায় ড্যানিয়েল। রাগে গজগজ করতে করতে স্লাটটাকে বিদেয় করে শরীরে কাপড় জড়িয়ে উঠে বসে আচমকা রিভলভার লোড করতে শুরু করে দেয় সে। ড্যানিয়েলের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল ফ্রাঙ্কি। ওকে কুর্নিশ করে ধরা গলায় বলে উঠল, মার্জনা করবেন ড্যানিয়েল, আপনাকে সংবাদটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল, তাই ছুটে এসেছি। ফ্রাঙ্কের কথা শুনে রাগের পারতে কিঞ্চিত লাগাম টানল ড্যানিয়েল। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শোধালো, তোমরা তো মেয়েটাকে আনতে গিয়েছিলে, কোথায় সে? ফ্রাঙ্কি ইতস্তত গলায় বলল, নিয়েই আসছিলাম, কিন্তু হুট করে এরিস ইউভান সবার সামনে মেয়েটাকে আমাদের হাত থেকে সেভ করে নিয়ে গেল। এমন কি? কিছু একটা বলতে গিয়েও থেমে যায় ফ্রাঙ্কি। ড্যানিয়েল চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলে, এমন কি? মেয়েটাকে আঘাত করার অপরাধে আমাদের একজন গার্ডকে ওখানেই শুট করে স্পট ডেথ বানিয়ে দেয় এরিস ইউভান, আর ব্লাড ডায়মন্ডের পরিবর্তে মেয়েটাকে বাঁচিয়ে ও নিয়ে যায় সে। ফ্রাঙ্কের শেষ কথায় এতক্ষণ ধরে রাগে রক্তিম বর্ণ ধারণ করা অক্ষিযুগল অকস্মাৎ ছোট ছোট হয়ে গেল ড্যানিয়েলের। সেই সাথে কপালের সূক্ষ্ম ভাঁজগুলো স্পষ্ট হলো দ্বিগুণ। কিছুটা ভাবতে ভাবতেই বিড়বিড়ালো সে, এরিস ইউভান একটা মেয়ের জন্য ব্লাড ডায়মন্ড ফিরিয়ে দিল? স্ট্রেঞ্জ। কি আছে সেই মেয়ের মাঝে? নিশ্চয়ই অভাবনীয় কিছু। এই মেয়েটাকে তো আমার চাই চাই। এক মনে কিছু একটা ফোন দিয়ে এঁটে ফ্রাঙ্কির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ড্যানিয়েল। শোধালো, ফর দ্য ফার্স্ট টাইম এরিস ইউভান নিজের ডিসিশন চেঞ্জ করলো। এত বড় একটা ডিল ক্যান্সেল করে দিল, তাও কিনা সামান্য একটা মেয়ের জন্য। ব্যাপারটা কি তোমার স্বাভাবিক মনে হচ্ছে ফ্রাঙ্কি? মোটেই না বস। মেয়েটাকে সেভ করার সময় এরিসকে খুব ডেসপারেট লাগছিল। সামহাও ও নিজের মধ্যেই ছিল না। ইভেন ঝোঁকের বসেই আমাদের গার্ডটাকে চোখের সামনে শুট করে দেয় সে। আমি জানি এরিস ইউভান হার্টলেস, সে পারে না এমন কিছু নেই, কিন্তু মেয়েটার জন্য হঠাৎ কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। ফ্রাঙ্কির কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে ওঠে ড্যানিয়েল। হাসতে হাসতে কুটিল স্বরে বলে, সময় এসেছে ফ্রাঙ্কি, আমার বেবি গার্লের হয়ে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। ওই মেয়েটাকে এরিস ইউভানের কাছ থেকে জাস্ট ছিনিয়ে নেব আমি। এরপর এরিসের চোখের সামনে দিয়ে ওর ব্লু হোয়াইট অ্যাঞ্জেলকে এই ক্লাবে এনে সবার মধ্যে সস্তা খাবারের মতোই বিলিয়ে দেব।
আর তারপর আমিও দেখতে চাই শুধু ব্লাড ডায়মন্ড কেন, একটা মেয়ের জন্য আর কি কি হাতছাড়া করতে পারে এই ঋষি উভান। গতকাল থেকেই দিনভর তুষারপাত হচ্ছে মস্কোতে। অন্যান্য বছরের তুলনায় এবছর তুষারপাতের পরিমাণ অনেক বেশি। ক্যালেন্ডারের পাতায় নভেম্বরের শুরু হতে না হতেই প্রকৃতি তার তুষকন্যার সহযোগিতায় ধরণীকে আবৃত করেছে শুভ্রতার চাদরে। শহরের লোকালয় ছাড়িয়ে নির্জন জঙ্গল দ্বারা বেষ্টিত সুউচ্চ বিলাসবহুল প্যান্ট হাউসের ভেতরটা সবসময় কৃত্রিম উপায়ে উষ্ণতায় ছেয়ে থাকলেও আজ প্রায় 1 মাস পরে প্যান্ট হাউসের বাইরে পা রাখতে না রাখতেই তীব্র ঠান্ডা আর হু হু বাতাসে শরীরের হাড়হাড্ডি সব অবশ হয়ে গিয়েছে ঈশানীর। এমন আবহাওয়ায় অভ্যস্ত না থাকার দরুন প্রচণ্ড ঠান্ডায় সরু থুতনিতে কাঁপন ধরেছে বাঙালি কন্যার। এখনই পক্ষ ভেদ করে কলিজাটা জমে এলো বলে, তবুও এতদিন পরে ইরিশের কালো দুনিয়া থেকে বাইরে বেরিয়ে গাড়ির জানালার কাঁচ নামানো থেকে নিজেকে বিরত রাখতে পারল না ঈশানী। টিন্ডের জানালার কাঁচ নামিয়ে তাতে থুতনি ঠেকিয়ে বাইরে দৃষ্টিপাত করে আছে ও। মনে মনে ভাবছে, এই তুষারে মোড়ানো শুভ্রতায় ঘেরা সাজানো শহরটা আসলে রহস্যময়। এই শহরে সাধারণ মানুষের চেয়ে মাফিয়াদের আধিপত্য অনেক অনেক বেশি। বলতে গেলে বিশ্বের বড় বড় সব আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মূল গন্তব্যস্থলই হলো এই রাশিয়া। এই শহর পাপের শহর। এই শহরে সাধারণ মানুষের মতোই মাফিয়াদের অবাধ চলাফেরা। এই দেশে তাদের কর্তৃত্ব, তাদের অনৈতিক অসাধু কর্মকাণ্ড সব কিছুই যেন পুরো পৃথিবীর ধরাছোঁয়ার বাইরে। আর ঈশানী, সেও আজ এই কালো দুনিয়ার সম্রাট মাফিয়া বস এরিশ ইউভানের হাতেই বন্দী, যে দুনিয়ায় নৃশংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশানী ঘৃণা করে এরিশের এই নিষ্ঠুর দুনিয়া, সেই সাথে ঘৃণা করে নিষ্ঠুর দুনিয়ার হৃদয়হীন নিষ্ঠুর মাফিয়া বস এরিশকেও। ও কিছুতেই থাকতে চায় না এখানে, বাঁচতে চায় না এই কালো দুনিয়ার বন্দি পুতুল হয়ে। আর তাই তো আজ সাহসিকতার মাত্রা অতিক্রম করে ও সিদ্ধান্ত নিয়েছে পালাবে। যে করেই হোক আজ শপিং মলে সবার অগোচরে পালাতেই হবে ঈশানীকে। ঈশও নেমে এসেছে। গাড়ির বাইরে থেকে অকস্মাৎ ফ্লোরার ডাকে সবমিত ফিরে পেল ঈশানী। ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বুলাতেই দেখতে পেল ওরা এক বিশাল টাউন সেন্টারের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ যাবৎ রাস্তাঘাটে খুব একটা মানুষজনের উপস্থিতি টের না পেলেও টাউন সেন্টারে আসা মাত্রই ঈশু খেয়াল করলো এই জায়গাটাতে বেশ ভালোই মানুষের আনাগোনা রয়েছে। এত বড় টাউন সেন্টার, মানুষের ভিড় তো থাকবেই। যেহেতু আশপাশটা লোকে লোকারণ্য, তাই ঈশানী বেশ খুশি হলো। মনে মনে কিছু একটা ভেবে নেমে পড়লো গাড়ি থেকে। পেছনে গার্ডস আর সামনে তুষার, তার ঠিক মাঝখানে ফ্লোরার পাশাপাশি ধীর গতিতে এগোচ্ছে ঈশানী। হাঁটতে হাঁটতেই চারিদিকে চোখ বুলিয়ে আশপাশটা ভালোমতো পরখ করে নিল ও। শপিং মলের কাছে আসতেই সবকিছুকে ছাপিয়ে ফ্লোরা জলদি ছুটে গিয়ে ঢুকে পড়ল গ্রোসারিতে। ওর নাকি রান্নাঘরের কিছু কেনাকাটা রয়েছে। ফ্লোরার কাণ্ডে কিঞ্চিত বিরক্ত বোধ করলো তুষার। চোখ মুখ কুঁচকে গম্ভীর গলায় ফ্লোরাকে বলল, আমার তাড়া আছে, জলদি করবে। ফ্লোরা মৃদু হেসে তাদের সায় জানালো। ভেতরে যেতে যেতে বলল, মাত্র 5 মিনিট। ফ্লোরার সঙ্গে সঙ্গে এবার ঈশানীও আস্তে করে ঢুকে গেল ভেতরে। তারপর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল আশেপাশে কোথাও গার্ডস নেই। শপের বাইরে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোন আলাপে ব্যস্ত তুষার। এদিকে তার কোনোরূপ নজর নেই বললেই চলে। এটাই পালানোর সুবর্ণ সূচক। ব্যাপারটা বোধগম্য হতেই ঈশানী এগিয়ে গেল কেনাকাটায় ব্যস্ত ফ্লোরার নিকট। গিয়ে পেছন থেকে মৃদু আওয়াজে ডেকে বলল, তুমি দেখতে থাকো, আমি একটু ওদিকটা ঘুরে আসি, দেখি ফ্রেশ কি কি আইটেম রয়েছে ওখানে। ঈশানীর কথার প্রত্যুত্তরে পেছনে না তাকিয়েই ব্যস্ত ভঙ্গিতে ফ্লোরা বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বেশি দেরি হয়ে গেলে আবার তুষার রেগে মেগে বম হয়ে যাবে। আমাকে ক্ষমা করো ফ্লোরা, তোমাকে এখানে বিপদে ফেলে গেলাম। মনে মনে কথাটা আওড়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ঈশানী। এক কদম দু কদম করে পেছোতে পেছোতে এক পর্যায়ে শপের একদম পেছনের এক্সিট ছাড়িয়ে বাইরে বেরোতেই চোখ মুখ খিচে এলোপাথারি দৌড়াতে শুরু করে ঈশু। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অনবরত তুষার পড়ছে। শরীরে তেমন কোনো গরম কাপড় নেই ওর, তবুও মাত্রাতিরিক্ত উত্তেজনায় ঘামছে ঈশানী। একদিকে শরীর ঘামছে, অন্যদিকে থরথর করে কাঁপছে হৃদয়। এহেন ভয়াতুর হৃদয় কম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে ঈশানীর। আশেপাশে সামনে পেছনে কোনো কিছুকে এক বিন্দু পরোয়া না করে শরীরের সর্বশক্তি দিয়ে ছুটছে মেয়েটা। ছুটতে ছুটতে এক পর্যায়ে ও নিজেকে আবিষ্কার করল টাউন সেন্টারের একদম বাইরে।
তবুও ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না ঈশানী। উল্টো পেছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগলো লাগামহীন পাগলা ঘোড়ার ন্যায়। তুষার আবৃত ভেজা পিচ্ছিল রাস্তায় ছুটতে ছুটতে শরীরের সব শক্তি যেন ফুরিয়ে এসেছে ওর। তবুও থামছে না ঈশানী। যতটুকু সম্ভব শরীরকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পেছনে তাকিয়ে দেখতে দেখতেই লাগামহীন হয়ে পাগলের মতো ছুটছিল ঈশানী। কিন্তু ওর ছোটার গতি তখনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় শক্ত এক বলিষ্ঠ পুরুষালী বুকের উপর অকস্মাৎ ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়েও। ঈশানী এত দ্রুত দৌড়ে এসে বুকের উপর হুমড়ি খেয়ে পড়া সত্ত্বেও এক পাও নড়ল না লোকটা। উল্টো নিজের ওভারকোটের পকেটে দুহাত ঢুকিয়ে শটান দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে আকস্মিক ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ঈশানীর নাক কেটে। এত দ্রুত ধাক্কায় মাথাটাও ভনভন করে চক্কর দিচ্ছে ওর। তবুও কোনোমতে নিজের চেতনা ধরে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সামান্য চেষ্টা চালালো ঈশানী। লোকটার পেশিবহুল পুরুষালী বুকের উপর দুহাত রেখে ধীরে ধীরে উপরে তুলল নিজের ভারী মাথাটা। ঝাপসা চোখে পরখ করে বুঝল হাইনেক ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক ওভারকোট পরিহিত লম্বা মতো একটা লোক। অতঃপর তার মুখ দেখার প্রয়াসে যখন আরেকটু মাথা উঁচিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো খুলে লোকটার মুখের দিকে চাইল, তৎক্ষণাৎ সে পরিচিত পিয়াসিং করানো তীক্ষ্ণ ভ্রুযুগল আর একজোড়া রক্তিম ধূসর বাদামি চোখের সঙ্গে নিজের ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ঈশানীর। যার কাছ থেকে এত দূর পালিয়ে আসা তাকেই হঠাৎ এভাবে চোখের সামনে দেখতে পেয়ে মাত্রাতিরিক্ত আতঙ্কে সেই মুহূর্তেই চেতনা হারিয়ে শূন্যে ঢলে পড়ল ভীত সন্ত্রস্ত ঈশানী। যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগেই ওর তুলতুলে নরম ছোট্ট শরীরটা বলিষ্ঠ দুহাতে আঁকড়ে ধরে এরিস। অতঃপর আস্তে করে তুলে নেয় নিজের কুলে। এরিস সেই মুহূর্তে ঈশানীকে সহস্তে কুলে তুলে নেয়। ঠিক তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে তুষার। সামনে দাঁড়িয়ে থাকা এরিসের কুলে এভাবে চেতনাহীন ইস্যুকে দেখতে পেয়ে শুষ্ক ঢোক গেল সে। নিজের কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে তৎক্ষণাৎ এরিসের নিকট ক্ষমা প্রার্থনা করে তুষার বলে উঠল, আম এক্সট্রিমলি সরি এরিস, আমি এটা ধারণা করিনি যে। আমি বুঝতে পেরেছি। বাক্য শেষ করার আগে এরিসের শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল তুষার। পুনরায় শোধালো, কিন্তু আপনিও হঠাৎ এখানে? অবচিত ঈশানীর স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরখ করে মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলে, আই হ্যাড টু ডিল উইথ সামথিং। কী কাজ তা আর আগ বাড়িয়ে জানতে চাইল না তুষার। উল্টো ঈশানীকে এরিসের কোলে এভাবে দেখতে পেয়ে হকচকিয়ে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে আমার কাছে দিন, আমি পেন্ট হাউসে নিয়ে যাচ্ছি। এরিস দিল না, উল্টো তুষারকে আদেশ করে বলল, ইটস ওকে, তুমি ফ্লোরাকে নিয়ে এসো। কথা শেষ করে ঈশানী সমেত গাড়ি দিয়ে এগিয়ে যায় এরিস। দরজা খুলে ইস্যুকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দেয়, নিজে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। অতঃপর গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে অবচেতন ঈশানীর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বিড়বিড়ালো এরিস, এই নিয়ে দুবার এরিস ইউভানের কুলে উঠলে তুমি। ইউ হ্যাভ লাক, মানতেই হবে। দুবার শব্দটা উচ্চারণ করতে গিয়ে এরিসের মনে পড়ে যায় সেদিন ক্রুশশিপের মধ্যেও ঠিক একইভাবে চেতনা হারিয়ে ওর বুকের ওপর ঢলে পড়েছিল ঈশানী। আর শূন্য মস্তিষ্কের এরিস আজকের মতো করে সেদিনও স্বহস্তে কুলে তুলে কেবিনে রেখে এসেছিল এক অসহায় অবচেতন নীলাম্বরীকে। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 13। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।